আমার প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। এর আগের দিন আমি তোমাদের আঞ্চলিক শক্তি হিসেবে বাংলা কিভাবে তার শক্তি বৃদ্ধি করেছিল সেই কথা বলেছি। আজকে আমরা হায়দ্রাবাদ আর অযোধ্যা নিয়ে আলোচনা করব। মুঘল দরবারে একজন শক্তিশালী অভিজাত ছিলেন মীর কামারউদ্দিন খান সিদ্দিকী। সম্রাট ঔরঙ্গজেব তাকে চিনকুলিজ খান উপাধি দিয়েছিলেন। পরে তিনি সম্রাট ফারুকশিয়ারের কাছ থেকে আবার নিজাম উল মুলুক এবং সম্রাট মোহাম্মদ শাহের কাছ থেকে আসফ জাহ উপাধি পেয়েছিলেন এবং 1724 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন। মুঘল প্রাদেশিক শাসক মুবারিজ খান তিনি হায়দ্রাবাদে প্রায় স্বাধীন শাসকের মতোই ছিলেন। 1723 খ্রিস্টাব্দে আসফ জাহ মুবারিজ খানকে পরাজিত করেন বা হারিয়ে দেন এবং পরের বছর তিনি নিজেই দাক্ষিণাত্যের সুবাদার হয়ে হায়দ্রাবাদ অঞ্চলে নিজের প্রাধান্য প্রতিষ্ঠা করেন। ক্রমশই স্থায়ীভাবে হায়দ্রাবাদ থেকে প্রশাসন চালাতে থাকেন নিজাম। 1740 খ্রিস্টাব্দ থেকেই নিজামের শাসনে স্বাধীন হায়দ্রাবাদ রাজ্য আত্মপ্রকাশ করে। আনুষ্ঠানিকভাবে মুঘল কর্তৃত্বকে কিন্তু হায়দ্রাবাদ অস্বীকার করেনি। মুঘল সম্রাটের নামেই হায়দ্রাবাদের মুদ্রাগুলি চলত, এমনকি সম্রাটের নামে খুতবাও পাঠ করাও হতো। তবে বাস্তবে প্রশাসনের সমস্ত গুরুত্বপূর্ণ কাজ নিজাম স্বাধীনভাবেই চালাতেন। মুঘল সম্রাটের কাছে কোনো খবরাখবরই পৌঁছতো না, অর্থাৎ তারা দেখাতেন, আনুষ্ঠানিকভাবে তারা দেখাতেন যে তারা মুঘল শাসকের কথা শুনছেন, মুঘল শাসককে মেনে চলতেন, কিন্তু বাস্তবে দেখা যেত যে তারা স্বাধীনভাবে শাসন চালাচ্ছেন। হায়দ্রাবাদী প্রশাসনে আনুষ্ঠানিকভাবে মুঘল কাঠামো বজায় ছিল, কিন্তু ভেতরে ভেতরে বেশ কিছু পরিবর্তন হয়ে গেছিল। যেমন জায়গিরগুলো ক্রমশ বংশগত হয়ে গেছিল, প্রশাসনে অনেক নতুন নতুন লোক নিযুক্ত হয়েছিল। বস্তুত হায়দ্রাবাদে প্রশাসনিক ক্ষমতার বিকেন্দ্রীকরণ ঘটেছিল। বিকেন্দ্রীকরণ মানে কি? ক্ষমতা এক জায়গায় কেন্দ্রীভূত না থেকে ক্ষমতাকে ছড়িয়ে দেওয়া, এবং হায়দ্রাবাদে প্রশাসনিক ক্ষমতাকে ছড়িয়ে দেওয়া হয়েছিল, অর্থাৎ এর বিকেন্দ্রীকরণ ঘটেছিল। এইভাবে হায়দ্রাবাদ আনুষ্ঠানিকভাবে মুঘল কর্তৃত্ব স্বীকার করলেও বাস্তবে তারা স্বাধীনভাবে শাসন করার চেষ্টা করেছিল। 1722 খ্রিস্টাব্দে সাদাত খানের নেতৃত্বে অযোধ্যাও একটা স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসেবে গড়ে উঠেছিল, অর্থাৎ এই সময় অযোধ্যাও কিন্তু একটা স্বাধীন স্বশাসিত শক্তি হিসেবে গড়ে উঠতে থাকে। মুঘল প্রশাসক হিসেবে সাদাত খানের দায়িত্ব ছিল অযোধ্যার স্থানীয় রাজা এবং গোষ্ঠীর নেতাদের বিদ্রোহের মোকাবিলা করা। খুব তাড়াতাড়ি সেই কাজে সফল হওয়ার জন্য মুঘল সম্রাট মোহাম্মদ শাহ সাদাত খানকে বুরহান উল মুলুক উপাধি দিয়েছিলেন। মুঘল সম্রাটকে দিয়ে নিজের জামাই সফদরজংকে অযোধ্যার প্রশাসক হিসেবে নিযুক্ত করেছিলেন সাদাত খান। এর পাশাপাশি অযোধ্যার দেওয়ানের দপ্তরকে দিল্লির নিয়ন্ত্রণ থেকে তিনি সরিয়ে ফেলেছিলেন, অর্থাৎ দেওয়ানের যে দপ্তর সেটা তিনি দিল্লির নিয়ন্ত্রণ মুক্ত করার চেষ্টা করেছিলেন। অযোধ্যার রাজস্ব বিষয়ক কোনো খবরাখবরই মুঘল কোষাগারে পাঠানো হতো না, অর্থাৎ এখানেও আমরা দেখছি যে অযোধ্যা স্বাধীনভাবে মুঘল কর্তৃত্ব আনুষ্ঠানিকভাবে স্বীকার করলেও যতটা পেরেছে স্বাধীনভাবে শাসন করার চেষ্টা করেছে, এবং অযোধ্যার রাজস্ব বিষয়ক কোনো খবর সেই সময় দিল্লি বা মুঘল সম্রাটের কাছে পৌঁছতো না। সাদাত খান জায়গিরদারি ব্যবস্থাতে আঞ্চলিক অনভিজাত লোকেদেরও অন্তর্ভুক্ত করেছিলেন এবং অযোধ্যা অঞ্চলের ব্যবসা বাণিজ্য এই সময় খুবই উন্নত ছিল। সাদাত খানের সমর্থক এক নতুন শাসক গোষ্ঠী তৈরি হয়েছিল অযোধ্যায়। তাদের মধ্যে ভারতীয়, মুসলমান, আফগান ও হিন্দুরা সংখ্যায় অনেক বেশি ছিল। তবে মুঘল দরবারের সঙ্গে অযোধ্যার সম্পর্ক কিন্তু সাদাত খান শেষ করে দেননি। 1740 খ্রিস্টাব্দে সাদাত খান মারা গেছিলেন
ততদিনে অযোধ্যার প্রায় স্বাধীন রাজনৈতিক ব্যবস্থা শুরু হয়ে গেছিল এবং আনুষ্ঠানিকভাবে সমস্ত কিছুতেই মুঘল কর্তৃত্বকে স্বীকার করা হতো। এটা বারবার তোমাদের বলছি যে সব ক্ষেত্রে বাংলা, হায়দ্রাবাদ, অযোধ্যা সব ক্ষেত্রেই সেটা হচ্ছে যে তারা আনুষ্ঠানিকভাবে কিন্তু মুঘল কর্তৃত্বকে স্বীকার করতো বা আনুষ্ঠানিকভাবে মুঘল কর্তৃত্বকে তারা অস্বীকার করতো না, মেনে চলতো। এটা আপাত দৃষ্টিতে ছিল, ওপর কি ছিল, কিন্তু বাস্তবে তারা প্রত্যেকেই স্বাধীনভাবে স্বশাসিত শাসন চালাবার চেষ্টা করেছে। এই গেল হায়দ্রাবাদ এবং অযোধ্যা। এর আগের দিন বাংলা নিয়ে আলোচনা করেছে যে কিভাবে তারা নিজেদেরকে স্বাধীন করে তোলার চেষ্টা করছে। এরপর 1754 খ্রিস্টাব্দে সফদরজং মারা যাওয়ার পর তার ছেলে সুজাউদ্দৌলা অযোধ্যার শাসক হয়েছিলেন এবং 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধের আগে প্রায় 10 বছর অযোধ্যা অঞ্চলে সুজার কর্তৃত্ব ছিল চূড়ান্ত, অর্থাৎ সুজার প্রাধান্য প্রতিষ্ঠিত ছিল। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে বাংলার নবাব ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্কের বিবর্তন, অর্থাৎ বাংলার নবাবের সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্ক কিভাবে বিবর্তিত হয়েছে। মুর্শিদ কুলি খানের সময় বাংলায় বিভিন্ন ইউরোপীয় বণিকরা ব্যবসা বাণিজ্য করতে আসত। তাদের মধ্যে ব্রিটিশ, ওলন্দাজ, ফরাসি এই কোম্পানি তিনটি বেশি ক্ষমতাশালী ছিল এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক উদ্যোগ ছিল সব থেকে বেশি। নবাব হিসেবে মুর্শিদ কুলি খান বিদেশি বণিকদের সঙ্গে খুব একটা বিরোধিতায় যেতেন না, কিন্তু নিজের অধিকার এবং কর্তৃত্ব যাতে কোনোভাবে বিদেশি কোম্পানির দ্বারা ক্ষুণ্ণ না হয় সে বিষয়ে নবাব সচেতন ছিলেন। অর্থাৎ তিনি ব্রিটিশদের সাথে খুব একটা বিরোধিতায় যেতেন না, কিন্তু নিজের অধিকার ও কর্তৃত্ব যাতে বজায় থাকে সেই চেষ্টাও তিনি করতেন। বাস্তবে মুর্শিদ কুলি খানের সঙ্গে ব্রিটিশ কোম্পানির সম্পর্ক প্রভাবিত হয়েছিল ফারুক শিয়ারের ফরমানের দ্বারা, অর্থাৎ ফারুক শিয়ার যে ফরমান জারি করেন তার মধ্যে দিয়ে ব্রিটিশদের সঙ্গে মুর্শিদ কুলির সম্পর্ক কিছুটা প্রভাবিত হয়। ফারুক শিয়ারের ফরমানে কি বলা হয়েছিল? 1717 খ্রিস্টাব্দে দিল্লির মুঘল সম্রাট ফারুক শিয়ার একটি আদেশ বা ফরমান জারি করেছিলেন যাতে বলা হয়েছিল যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলাদেশে কতগুলি বিশেষ বাণিজ্যিক অধিকার দেওয়া হয়েছিল। ব্রিটিশ কোম্পানি বছরে মাত্র 3000 টাকার বিনিময়ে বাংলায় বাণিজ্য করতে পারবে, কিন্তু তার জন্য কোম্পানিকে কোনো শুল্ক বা কর দিতে হবে না। ব্রিটিশ কোম্পানি কলকাতার কাছাকাছি অঞ্চলে 38টি গ্রামের জমিদারি কিনতে পারবে। কোম্পানির পণ্য কেউ যদি চুরি করে তাহলে বাংলার নবাব তাকে শাস্তি দেবেন এবং কোম্পানিকেও ক্ষতিপূরণ দেবেন। কোম্পানির জাহাজের সঙ্গে অনুমতিপত্র যদি থাকে তাহলে সেই জাহাজ অবাধে বাণিজ্য করতে পারবে এবং বাংলার নবাবের মুর্শিদাবাদে যে টাকশাল সেই কোষাগার সেটাও প্রয়োজন মতো কোম্পানি ব্যবহার করতে পারবে। ফারুক শিয়ারের এই যে ফরমান বা নির্দেশ, এই নির্দেশের ফলে বাংলায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রায় অবাধ বাণিজ্যের অধিকার পেয়ে গেছিল। অদূর ভবিষ্যতে বাংলার নবাবের সঙ্গে ব্রিটিশ কোম্পানির অর্থনৈতিক ও রাজনৈতিক সংঘাতের একটা প্রেক্ষাপট বা পটভূমি তৈরি হয়ে গিয়েছিল। সুবা বাংলায় প্রায় স্বাধীনভাবে শাসন করলেও মুর্শিদ কুলি খান মুঘল সম্রাটের অধীনেই ছিলেন। ফলে কোম্পানিকে দেওয়া ফারুক শিয়ারের ফরমান সরাসরি বাতিল করা, অস্বীকার করা, নাকচ করার অধিকার তার ছিল না, কিন্তু এই ফরমান ব্যবহারের ফলে ব্রিটিশ কোম্পানির বাড়তি বাণিজ্যিক সুবিধার যে বিষয়টা বা প্রসঙ্গটা সেটা কিন্তু মুর্শিদ কুলি খান খুব একটা পছন্দ ছিল না। ফলে শুরু থেকেই এই ফরমান প্রদত্ত কোম্পানির অধিকারকে, অর্থাৎ ফারুক শিয়ার যে ফরমান দিয়েছিলেন যার জন্য ব্রিটিশ কোম্পানি কিছু অধিকার পায়, সুবিধা পায়, সেটা কিন্তু মুর্শিদ কুলি খান প্রথম থেকেই পছন্দ ছিলেন এবং তিনি কোম্পানির এই অধিকারকে সীমিত করার চেষ্টা করেছিলেন। মুর্শিদ কুলি খান ঘোষণা করেন যে যেসব বাণিজ্য দ্রব্য সরাসরি সমুদ্রপথে আমদানি রপ্তানি হবে কেবল সেগুলোরই
শুল্ক মুকুব হবে বা শুল্ক ছাড় দেওয়া হবে, কিন্তু দেশের ভিতরে বাণিজ্যের ক্ষেত্রে শুল্ক ছাড় নীতি প্রযোজ্য হবে না বা শুল্ক ছাড়ের ব্যবস্থা করা যাবে না। ব্রিটিশদের কলকাতা সংলগ্ন গ্রাম কেনার ব্যাপারে মুর্শিদ কুলি খার পছন্দ ছিল না বা অপছন্দ ছিল, বা তিনি মত দেননি, বা গ্রাম মানে কলকাতা সংলগ্ন গ্রাম কেনার ব্যাপারেও তিনি মত দেননি। তাছাড়া মুর্শিদাবাদের টাকশাল ব্যবহারের সুবিধাও তিনি কিন্তু কোম্পানিকে দেননি। অর্থাৎ ফারুকশিয়ার কোম্পানিকে যে যে সুবিধা বা অধিকার দিয়েছিলেন মুর্শিদ কুলি খান কিন্তু সেগুলো কখনোই পছন্দ করতে পারেননি। ফারুকশিয়ারের ফরমানে বলা ছিল কেবল ব্রিটিশ কোম্পানি পণ্যের উপর শুল্ক ছাড় পাবে, অথচ কোম্পানির বণিকরা ব্যক্তিগত ব্যবসাতেও এই দস্তকের অপব্যবহার করতে শুরু করে এবং নবাবকে শুল্কের ফাঁকি দিতে থাকে। এই বিষয়কে কেন্দ্র করে মুর্শিদ কুলির সঙ্গে ইংরেজ কোম্পানির একটা বিরোধ শুরু হয়ে গিয়েছিল। নবাবের অনেক কর্মচারী ব্রিটিশ বণিকদের থেকে নানা অজুহাতে টাকা পয়সা দাবি করত, এমনকি সেই দাবি না মেটালে ব্রিটিশ কর্মচারীদের উপর আবার মাঝে মধ্যে অত্যাচারও করত। নবাবের কিছু কর্মচারী কিন্তু ব্রিটিশদের উপর নানাভাবে অত্যাচার করছিল। তেমনি আবার একটা ঘটনাকে কেন্দ্র করে নবাবের সঙ্গে ব্রিটিশ কোম্পানির বিরোধিতা দেখা দেয়। অর্থাৎ যেটা দেখা যাচ্ছে যে ফারুকশিয়ারের ফরমানকে কেন্দ্র করে কোম্পানি বাণিজ্যের ক্ষেত্রে কিছু সুযোগ সুবিধা পায়, কিন্তু মুর্শিদ কুলি খাঁর সেটা পছন্দ হয়নি। তাই মুর্শিদ কুলি খাঁ এই অধিকারগুলোকে সীমিত করার চেষ্টা করেন এবং তার কিছু কর্মচারীদের সাথে ব্রিটিশ কোম্পানির নানাভাবে সম্পর্ক খারাপ হতে থাকে। শেষ পর্যন্ত অবশ্য জগৎ শেঠদের হস্তক্ষেপে এই বিষয়টা মিটে যায়। বাংলার নবাব ও ব্রিটিশ কোম্পানির মধ্যে বিরোধের সূত্রপাত কিন্তু এই সময় থেকেই হয়েছিল। মুর্শিদ কুলির মতো আলিবর্দী খানও কিন্তু বাংলায় ইউরোপীয় বণিকদের বাণিজ্যের বিষয় ইতিবাচক মনোভাব দেখিয়েছিলেন। তিনিও মনে করতেন বাংলার অর্থনীতি এর ফলে সমৃদ্ধ হবে, তবে বিদেশি বণিক ও কোম্পানি রাজনৈতিক ও সামরিক ক্ষমতা কোনোভাবেই বাড়তে দেওয়া যাবে না, অর্থাৎ সেটা কিন্তু সীমিত রাখতে হবে। আলিবর্দী খান খেয়াল রাখতেন যাতে ওই বণিকেরা কেবল ব্যবসায়ী হিসেবে বাংলায় থাকে, নবাবের যে ক্ষমতা, নবাবের যে স্বাধীন ক্ষমতা, সার্বভৌম ক্ষমতা, সেটার বিরোধিতা যেন কোনোদিন কোম্পানি না করে বা মুর্শিদ বা নবাবের ক্ষমতাকে ছোট করে তারা যেন ঊর্ধ্বে না উঠে যায়, এটার দিকে তিনি আলিবর্দী খান নজর রাখতেন। পাশাপাশি বাংলার অর্থনৈতিক সমৃদ্ধির বাহক ব্রিটিশ বণিকদের যাতে কোনো জুলুমের মুখে পড়তে না হয় সেদিকেও তিনি খেয়াল রাখতেন। এইভাবে বিদেশি বণিকদের বাংলা থেকে সরিয়ে দেওয়া বা হটিয়ে দেওয়ার চিন্তা কিন্তু আলিবর্দী খানের ছিল না। তিনিও মনে করতেন যে বিদেশি বণিকরা থাক, কিন্তু তারা ব্যবসা করুক, কিন্তু নবাবের ক্ষমতায় যেন তারা হস্তক্ষেপ না করে। তবে বিদেশি বণিকদের বাণিজ্যের বিষয় উৎসাহ দেখালেও বণিক কোম্পানিগুলি যাতে নিজেদের মধ্যে বিবাদ না করে সে বিষয়ে আলিবর্দী খান নজর ছিল। তার ফলে বাংলার ব্রিটিশ ও ফরাসি কোম্পানির মধ্যে সরাসরি সংঘাত বাঁধতে পারেনি। এই দুই কোম্পানিকেই বাংলায় দুর্গ তৈরি করতে বাধা দিয়েছিলেন আলিবর্দী খান। কিন্তু তার মনে রাখতে হবে আলিবর্দী খান যুক্তি ছিল যে যারা ব্যবসা করছে বণিক, তাদের দুর্গের প্রয়োজন তো নেই, সেই জন্য তিনি ফরাসি ইংরেজ সকলকেই দুর্গ তৈরিতে বাধা দিয়েছিলেন। তাছাড়া তাদের নিরাপত্তার দায়িত্ব নবাবই নিয়েছিলেন, কাজে দুর্গের কোনো প্রয়োজনীয়তা ছিল না। 1744 খ্রিস্টাব্দে মারাঠা আক্রমণের সময় আলিবর্দী খান ব্রিটিশ কোম্পানির থেকে 30 লক্ষ টাকা দাবি করেছিলেন। সেই টাকা দিতে কোম্পানি অস্বীকার করে, তাই নবাবের সঙ্গে ব্রিটিশ কোম্পানির সম্পর্ক তিক্ত হয়ে যায়, খারাপ হয়ে যায়। ফলে 1748 খ্রিস্টাব্দে ব্রিটিশ কোম্পানি আর্মেনীয় বণিকদের জাহাজ আটকে রাখার ফলে আলিবর্দীর সঙ্গে কোম্পানির বিরোধ শুরু হয়, সংঘাত বাঁধে। শেষ পর্যন্ত অবশ্য ব্রিটিশদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন এই ভয় দেখিয়ে আর্মেনীয় জাহাজগুলো রক্ষা করেছিলেন আলিবর্দী খান। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে কিভাবে বাংলার নবাবের সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্ক বিবর্তিত হয়েছিল। তো ছাত্রীরা আজ এইটুকুই থাক, এরপর দিন আমি তোমাদের আবার পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা এটুকুই ভালো করে দেখো, পড়ো, বোঝো। আজ এটুকুই, ভালো।